স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছি আমি শাওন হাসনাত। রিজার্ভ চুরির দায় রয়েছে প্রায় বাংলাদেশ ব্যাংকের 7 কর্মকর্তার, এমন তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন। কমিটির আরেক সদস্য অধ্যাপক কায়কোবাদ বলেছেন, ফায়ারআই ও ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের যে ফরেনসিক প্রতিবেদন ছিল তাদের কোনো কাজে আসেনি। তা 1.5 কোটির বেশি টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন তারা। এ নিয়ে আমাদের সাথে আজকে কথা বলতে এই স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন আহমেদ এবং সাথে আছেন তথ্য প্রযুক্তিবিদ আহমেদ খুরশিদ। তো প্রথমে আমি একটু জামাল উদ্দিন সাহেব আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে রিজার্ভ চুরি একটি বড় অঙ্ক, বিশেষ করে 10 কোটি 10 লাখ ডলার চলে যায়। পরে অবশ্য আমরা 2 কোটি ডলার ফেরত পেয়েছি, কিন্তু ফিলিপাইনের যে টাকাটা রয়েছে তার মধ্যেও আবার আমরা 1.5 কোটি ডলার ফেরত পেয়েছি। তো বাকি টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ এখন কি করছে? বাংলাদেশ ব্যাংকের আপনার যে সোফার আপনার যে প্রগ্রেস, সেটা হলো যে আপনার বিভিন্ন পদ্ধতিতে তাদের সাথে যোগাযোগ চলতেছে, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতেছে। সেটা আপনার ধরেন এইদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সমস্ত ত্রুটিগুলো আছে, বা প্লাস ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে ত্রুটি এবং সুইপ সিস্টেমের ত্রুটি, এট দি সেম টাইম নন কমপ্লায়েন্স বাই দি সেন্ট্রাল ব্যাংক অফ ফিলিপিন্স অ্যান্ড তার অ্যাফিলিয়েটেড ব্যাংক, সেম উইথ শ্রীলঙ্কান ব্যাংক এবং অ্যাফিলিয়েটেড ব্যাংক, শ্রীলঙ্কান সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড অ্যাফিলিয়েটেড ব্যাংক। এই সব মিলাইয়া আরেকটা হলো যে আপনার সিআইডি একটা তদন্ত করতেছে। এটা ফরাসউদ্দিন সাহেবের একটা রিপোর্ট জমা হয়েছে। এর সমস্তগুলা মিলে সেন্ট্রাল ব্যাংকের বোর্ডে রিপোর্ট এই পর্যন্ত আসে নাই। উই হ্যাভ নট সিন দ্যাট। তো ইন দ্যাট কেস এটা আসার পরে উই উইল ডিসকাস দিস ম্যাটার, এবং ডিসকাস করে এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে হয়তো আপনার ধরনের একটা সিদ্ধান্ত আকারে আসবে যে ওয়ার্ক কীভাবে প্রসিড করবে, অন এ শর্ট টার্ম বেসিস কী করা দরকার, মিডিয়াম টার্ম কিভাবে হবে, এবং লং টার্ম। ফেডারেল রিজার্ভ, নিউ ইয়র্কের যে ফেডারেল রিজার্ভ বা সুইফটকে আমরা দায়ী করতে পারি? তাদের কি কোনো দায় আছে? তাদের তো অবহেলা আছে, অফকোর্স আছে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমে যে নর্মস আছে, ডিউ ডিলিজেন্স আছে, সেই ডিউ ডিলিজেন্সগুলো যদি ইফ দে ডোন্ট কমপ্লাই উইথ দোজ থিংস, তা না হলে আপনার ধরেন একটা সেন্ট্রাল ব্যাংকের টাকা, আপনার এই ব্যাপারে তো লয়ার হওয়ার দরকার নেই। একটা সেন্ট্রাল ব্যাংকে ব্যাংকিংয়ের ট্রানজাকশন যারা বুঝে, একটা সেন্ট্রাল ব্যাংকের টাকা কোনো ব্যক্তির নামে যায় না, এবং এটা যায় ইনস্টিটিউশন। তার মানে আপনি বলছেন তাদের দুই পক্ষেরও আসলে দায় রয়েছে। তো আমি একটু তথ্য প্রযুক্তিবিদ আহমেদ খুরশিদ, আপনি বাংলাদেশ ব্যাংকের তদন্তেও সহায়তা করেছেন ফরাসউদ্দিন সাহেবের যে কমিটি ছিল তাতে। তো আপনার কাছে একজন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে আপনার কি মনে হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে ওভারঅল যে সিস্টেমটা আছে তাতে আসলে কি গলত ছিল? দেখুন, ধন্যবাদ প্রশ্নের জন্য। দেখুন, মানে যে কোনো নেটওয়ার্ক সিস্টেমই যখন কমপ্লেক্স হয়ে যায়, যখন সেটা আপনার বাইরের বিশ্বের সাথে কানেক্টেড হয়ে যায়, ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন সেখানে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস আসার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আপনি ডাটা পাঠাচ্ছেন, ডাটা আসছে, সেই ডাটাটা কিন্তু আরেকজন ইনিশিয়েট করে আপনার ভিতরে এসে কী করছে, সবসময় আপনার সকল যেই সিস্টেম আপনি ইমপ্লিমেন্ট করেছেন, আপনি আগে থেকে অ্যাওয়ার না থাকেন যে কীরকম অ্যাটাক হবে, তো আপনি হয়তো এটা হ্যান্ডেল করতে পারবেন না। তো যেহেতু এরকম সফিস্টিকেটেড আমাদের জন্য নিউ, ঠিক আছে, তো আমাদের ব্যাংক হয়তো বা অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে তারা অজান্তে হয়তো একটা ডোর ওপেন করে ফেলেছেন, যেটা দিয়ে এইসব অ্যাটাকের সুযোগ হয়ে গেছে। আনফর্চুনেট আমাদের জন্য যে আমাদের এটা এক্সপ্লয়েট হয়ে গেল। তো এইসব জায়গায় আরও সফিস্টিকেটেড সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের উপযুক্ত ম্যান পাওয়ার আমরা আনতে পারছি কি না আমাদের এইসব মানে ক্রিটিক্যাল সিস্টেম সেভ করার জন্য, ঠিক আছে। শুধুমাত্র পরিচালনায় নয়, জিনিসটাকে আপ রাখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, জিনিসটা আপনার সিকিউরড আছে কিনা ঠিক মতো, সেটা আপনার নিজের নলেজ দিয়ে হোক, নিজে এডুকেশন বাড়িয়ে হোক, বা হচ্ছে আপনার সহায়তা নিয়ে হোক, দেশের মধ্যে যাদের প্রযুক্তিবিদরা আছেন, প্রকৌশলীরা আছেন, তাদের সাহায্য নিয়ে হোক। তো এটা একটা চলমান প্রক্রিয়া। মানে আপনি বলছেন ওখানে বড় ধরনের গলত কিছুটা, মানে বড় ধরনের না থাকলেও কিছুটা গলত। এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য সত্য। কোনো প্রতিষ্ঠানই শক্ত করে বলতে পারবে না আমার 100% সিকিউরিটি। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। কথা বলছিলাম রিজার্ভ চুরি নিয়ে।
তো আপনি সর্বশেষ যেটা বলেছেন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে আপনারা আসলে কিছু খুঁটিনাটি সেখানে দুর্বলতা পেয়েছেন, সেগুলো কি আসলে মানে আমি যদি বলি একটু রিজার্ভ চুরির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কর্মকর্তাদের গাফিলতি না তাদের একটা যোগ সাজস, কোনটা আমরা ব্যবহার করতে পারি? দেখুন মানে গাফিলতিকে আমি এখানে প্রধান ধরবো এই কারণে, আমি গাফিলতিও বলবো না, যেটা বলবো যে আমরা হয়তো উপযুক্ত মানুষকে খুঁজে বের করতে পারিনি যে এরকম একটা সফিস্টিকেটেড সিস্টেম মেইনটেইন এবং সিকিউর করার জন্য প্রতিদিন যেটা চলছে, তাই না, বহির্বিশ্বের কানেক্টেড, সেরকম একজন মানুষকে আমরা খুঁজে বের করতে পারিনি, বা আমাদের হয়তো নলেজেই ছিল না যে এরকম একটা অ্যাটাক হতে পারে। তো আমাদের নলেজ বৃদ্ধি করতে হবে, আমাদের প্র্যাকটিস বাড়াতে হবে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে দেখতে হবে যে আসলে এই ধরনের মানে এমন কাউকে সেখানে নিয়োগ করা যে এই সকল বিষয়ে গভীর জ্ঞান রাখেন, নিজে পড়াশোনা করেন, শুধুমাত্র অপারেট করে ক্ষান্ত হন না, নিজেও চিন্তা করে দেখেন যে কি হতে পারে এখানে, আর কী কী ক্ষতি হতে পারে, সেই অনুযায়ী প্রোঅ্যাক্টিভলি কাজ করেন। শুধুমাত্র আমার ম্যানেজমেন্ট আমাকে এটা বলছে এরকম না, ম্যানেজমেন্টকেও ইনফরমেশন করা, তাকেও ইনফর্ম করতে হবে যে আমার এরকম ক্ষতি হতে পারে, আপনারা আমাকে হেল্প করুন, আমাকে বাজেট দিন, আমার ম্যান পাওয়ার বাড়ান। সেই রকম দক্ষতা সম্পন্ন এবং মানে ইনসাইটফুল আমাদের মানুষ দরকার আসলে, মানে সেক্ষেত্রে সেখানে ঘাটতি রয়েছে, আপনি সেটা আমার বলছেন। মনে হয় সেখানে ঘাটতি রয়েছে। আমি সম্প্রতি একটু আপনাকে যদি একটু জানতে চাই, অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, তিনি গিয়ে কিছু নির্দেশনা দিয়েছেন, সেটা বোর্ড সদস্য হিসেবে আপনি হয়তো জানেন যে অনেকগুলো মানে সংস্কার করা হবে বাংলাদেশ ব্যাংকে, এক ধরনের উনি ইঙ্গিত দিয়েছেন। এই সংস্কারটা আসলে কি পর্যায়ে হবে, এটা যদি একটু এটা তো উনি এলাবোরেট করেন না, এটি যে অনেকটা পলিটিক্যাল প্রোগ্রামের মতন প্রোগ্রামে গিয়েছেন, সেখানে উনি মুখে বলেছেন, এটা তো অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন ওয়াজ নট দেয়ার, এবং এটা তো বোর্ডে ওইভাবে আপনার আলাপ হয় নাই। এটা যদি পেপার আকারে ইট হ্যাজ গট এ প্রসিডিওর, এটা মিনিস্ট্রি থেকে একটা নোট আকারে আসতে হবে যে এগুলো করতে হবে, সেই পদ্ধতি তো আসে না, এটাগুলো হলো বাদকে বাদ বলা হচ্ছে। তো এই কথাগুলো এইভাবে না বলে উনি ইন্ডিকেশন দিয়েছেন যে এখানে চেঞ্জ, ইয়েস, সেন্ট্রাল ব্যাংকের আপনার যে আপনার অর্ডিন্যান্স এবং এর কর্পোরেট গভর্নেন্স, এর আপনার আইসিটির যে অ্যাপ্লিকেশন, এগুলাকে যে রাইট পিপল, যেটা উনি বলেছেন রাইট স্কিল পিপল শুড বি এমপ্লয়েড দেয়ার, সেটা নাই। এবং এটা বাংলাদেশের এখন যে আইসিটির আমাদের যে স্টেজ, এই স্টেজে আমরা পুরাটা এক্সপেক্ট করতে পারিও না। কিন্তু কতগুলা কেপিআই আছে যেখানে আমাকে এটা করতে হবে, আদারওয়াইজ আই উড বি এ লুজার, যেখানে আমার টাকা লস হবে, সেক্ষেত্রে আই ক্যানট কম্প্রোমাইজ দ্যাট। এখানে ইঙ্গিতের ভিতরে আপনার ইঙ্গিতে এটা তো একটা টেলিভিশন আপনার একটা মিটিং এর বক্তব্য, বাট এটা তো ডিসিশন আকারে কোনো জায়গায় নাই। এটা রিটেন আকারে যদি আসে ইনস্ট্রাকশন, ইন দ্যাট কেস ইট উইল হ্যাভ অ্যান ইফেক্ট। এমনি মুখে বললে তো এটা হবে না। এটা তাও আর একটা ধরেন আপনারা বোর্ডে কি আলোচনা করেছেন এই বিষয় নিয়ে? না, এই বিষয় নিয়ে কোনো আলাপ হয় না, এটা নিয়ে আলাপ হয় নাই। আলাপ হয়েছে যে রাকেশ আস্তানার যে রিপোর্ট এবং ফরাসউদ্দিন সাহেবের রিপোর্ট এখনো আসে নাই। রাকেশ আস্তানা ড্রাফট অবস্থায় একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের আমাদের এলাবোরেট ডিসকাশন হয়েছে। সেই রিপোর্টে আসলে কি ছিল? সেই রিপোর্টে আই ডু নট ফাইন্ড এনিথিং সিগনিফিক্যান্ট, যেটা আমাদের দরকার এই ধরনের তার রিপোর্টে কোনো কিছু ছিল না। যে কারণে আপনার তাকে যে ফিটা দেওয়া হয়েছে সেটাও আপনার মানে ফি দেওয়া হয়েছে, কারণ যেহেতু আগে মুখে মুখে তাকে বলা হয়েছে কাজটা করার জন্য, এই জন্য যেহেতু একজন গভর্নর আগে এগ্রি করছে দিবে, সেই জন্য ওটাকে রেসপেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এটা আমি যদি বাংলাদেশ ব্যাংকের মালিক হইতাম আমি দিতাম না। আমি দিতাম। আপনার অধ্যাপক কায়কোবাদ উনি আমাদেরকে জানিয়েছেন যে ফায়ারে এবং রাকেশ আস্তানার যে ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের যে আগের কিছু তদন্ত ছিল, সেটা আসলে আপনাদের খুব একটা কাজে দেয়নি। কেন, সেখানে কি আসলে তেমন কিছুই ছিল না? দেখুন মানে আমরা চেষ্টা করেছি ক্লিন স্লেট নিয়ে কাজ করতে, যাতে আমরা কোনো বায়াস না হয়ে যায়, ঠিক আছে? তো এটা উপকারিতা অপকারিতা দুটোই আছে, কিন্তু আমি উপকারিতায় বেশি দেখি। কারণ আমরা একদম পুরো একটা ভিন্ন আঙ্গিকে, মানে আমাদের কোনো নলেজ নেই, বায়াস না, ওভাবে করার চেষ্টা করেছি আর কি। তো সেই অনুযায়ী আমাদের যে প্রচেষ্টা ছিল আর কি, মেইনলি হচ্ছে ব্যাংকের কী নিরাপত্তা ত্রুটি আছে বা আমাদের মানে কোথায় আমাদের গ্যাপস আছে সেগুলো ভালো মতো করা, মানে অ্যানালাইসিস করে দেখা। এবং বিশ্বে এখন যে পরিমাণ অ্যাটাক যেভাবে হচ্ছে, কারণ অ্যাটাকাররা তো বসে নাই, তারা তো প্রতিনিয়ত নিজেদেরকে জ্ঞান গরিমা বৃদ্ধি করছে, তাই না? তারাও ভালো ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার, জাস্ট প্রকাশ করে না, কিন্তু করে যায় অ্যাটাক আর কি। সেগুলো অ্যানালাইসিস করে রেকমেন্ডেশন করা যে ভবিষ্যতে এইটা, আমি কখনোই বলছি না 100% আমি একটা রেকমেন্ডেশন দিলাম 100% সিকিউর হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট ওদেরকে যাতে আমরা কষ্ট দিতে পারি, ওদেরকেও কষ্ট দিতে হবে আমাদেরকে নিজেদেরকে সিকিউর করে। এটা কনসিডারেশনে রেখেই যে হ্যাকাররা তো মোর স্মার্টার দ্যান দি নরমাল, ডেফিনেটলি তার তো কাজই ওইটা। তো এই বিষয়ে আমরা আরো কথা বলবো, আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন।
বিরতির পর আবার স্বাগত। কথা হচ্ছিল রিজার্ভ চুরি নিয়ে। যিনি আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য জামাল উদ্দিন আহমেদ এবং তথ্য প্রযুক্তিবিদ আহমেদ খুরশিদ। তো আপনার সাথে সর্বশেষ যে বিষয়টি কথা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংক একটা পরিবর্তনের ইঙ্গিত অর্থমন্ত্রী দিয়েছে। আমি যদি আপনাকে একটু বলি, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য হিসেবে এখন কিন্তু দুজন ডেপুটি গভর্নর নেই, সেক্ষেত্রে কাজ করতে কি সমস্যা হচ্ছে না? কিছুটা সমস্যা তো হচ্ছে, এবং এটা এতদিন লাগাও উচিত হচ্ছে না, কারণ আপনার এটা তো একটা অনগোয়িং প্রসেস। দেশে 52টা ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে প্রায় 40-50টার মতন, তাও এনবিএফআই আছে 40-এর উপরে, প্রায় ধরেন 100-150-এর মতন আপনার এই ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। তো সেই ক্ষেত্রে এদের যে রেগুলেশনের দায়িত্ব তো সেন্ট্রাল ব্যাংকের। ইন এডিশন টু তাদের যে এই যে নতুন হাঙ্গামা যে রিজার্ভ চুরির বিষয় নিয়ে, মানে আপনার যে টাইম কনজিউমিং এবং ইনভেস্টিগেশন অল দিস থিংস, এগুলাতে তো কাজকর্মের উপর একটা প্রভাব পড়তেছে অবশ্যই, এবং সেটা কুইকলি এটা সর্ট আউট করা উচিত। কিন্তু যেটা আপনি বলেছেন যে পরিবর্তন হলো আপনার ব্রিটিশ ইন্ডিয়া থেকে আপনার পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের অর্ডারটা পেয়েছে, সেই সেন্ট্রাল ব্যাংকের অর্ডার বাংলাদেশ অ্যাডপ্ট করেছে। পরবর্তী পর্যায়ে স্মলার স্কেলে বিভিন্ন ইস্যুতে আপনার সেন্ট্রাল ব্যাংকের অর্ডারটা অ্যামেন্ডমেন্ট করছে, বাট ইটস এ ভেরি লিমিটেড। কর্পোরেট গভর্নেন্স, তারপরে আপনার ধরেন সিলেকশন অফ দি টপ এক্সিকিউটিভস, এদের যে প্রসিডিউরগুলো সেগুলো টাইম টু টাইম, এটা তো আপনার ধরেন যে সিলেকশন বডি যেটা সার্চ কমিটি বলতেছে, এই সার্চ কমিটিতে এইচআর কমিটি থাকলে এই বাংলাদেশ ব্যাংকে হিউম্যান রিসোর্সেস কমিটি যদি থাকতো, ইন দ্যাট কেস দে কুড ডিল উইথ দ্যাট। মানে একটু সমস্যা হচ্ছে। আমি একটু তথ্য প্রযুক্তিবিদ আহমেদ খুরশিদ, আপনার কাছে একটু একবারে প্রাথমিক একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাকে আমরা কি চুরি বলবো না হ্যাকিং বলবো? আমি তো দুটোই বলবো আসলে, তাই না? কারণ হচ্ছে দেখুন, মানে আপনার টাকা চলে গেছে, এটা নিঃসন্দেহে চুরি, ঠিক আছে? এবং আপনার সিকিউরিটি সিস্টেম ব্রিচ হয়েছে, আপনি যেভাবে চিন্তা করেছিলেন সিস্টেমটা চালাবেন সেটাভাবে চলেনি, সেটা হ্যাকিং, অবশ্যই হ্যাকিং, তাই না? সেটা কে করেছে, কিভাবে করেছে, সেইটা হচ্ছে আপনার ওই ডিটেলসে যদি যেতে চান তখন তদন্ত প্রয়োজন, সময় প্রয়োজন, আপনার দেশি বিদেশি সাহায্য লাগবে, তাই না? আপনি যদি বিদেশ থেকে হ্যাকিং হয়ে থাকে, কোত্থেকে হয়েছে তাদের সাহায্য লাগবে। আপনি যদি দেখেন যে হ্যাঁ হ্যাকিংটা হয়েছে সাপোজ মনে করেন অ্যান্টার্কটিকা থেকে, তখন অ্যান্টার্কটিকা ধরলাম কথার কথা, যে গভর্নমেন্টের কথা বলতে হবে যে তোমার ওই মেশিনটা থেকে আমার এখানে হ্যাকিং হয়েছে, তুমি আমাকে বলো ওই মেশিনে কে ইউজ করেছিল, তাই না? তো আরও বড় ধরনের, মানে একটু বড়, মানে আপনার তদন্ত লাগবে, কিন্তু হ্যাকিং ফর শিওর। সেক্ষেত্রে সুইফট এবং ফেডারেল রিজার্ভের দায় কতটুকু? আমি তো বলবো যে আমরা যতটুকু জেনেছি যে আপনার এত বড় একটা অ্যামাউন্ট যাচ্ছে, যে জামালউদ্দিন সাহেব বললেন যে একটা ব্যক্তির কাছে যাচ্ছে, এটা তো মানে একটা অ্যালার্ম ট্রিগার করার কথা, তাই না? মানে আমি ক্রেডিট কার্ড দিয়ে যখন এক শহর থেকে অন্য শহরে গিয়ে টাকা কিছু ইউজ করি, যদি একটু সার্টেন লেভেলের উপর চলে যায়, আমার ক্রেডিট কার্ড ব্লক হয়ে যায়, মোবাইলে এসএমএস চলে আসে। কিন্তু ফেডারেল রিজার্ভের মতো একটা বড় ব্যাংক, যেখানে কখনোই বাংলাদেশ ব্যাংক কখনোই ব্যক্তি খাতে টাকা দেয় না, একটা চেঞ্জ হয়ে গেল, আপনি একটা দিকে যাচ্ছেন, মেজর শিফট হয়ে গেল, এটা কি আপনার বলা উচিত ছিল না বাংলাদেশ ব্যাংক? ব্যক্তি খাতে এখানে তো প্রথমে রিজার্ভ ব্যাংকে গিয়েছিল না, এটা থ্রু সেন্ট্রাল ব্যাংক। এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমে টাকাটা আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার দিল, বাংলাদেশ ব্যাংক থেকে লিগ্যাল আর ইললিগ্যাল, হ্যাকিং অর ইন এনি আদার ওয়ে অর্ডারটা গেছে, যাওয়ার পরে হি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু চেক ইট ওয়েদার দিস ইজ রিলায়েবল, সিকিউরড অ্যান্ড ট্রুথফুল, সেটা কিনা, সেটা আমার এই অ্যাকাউন্ট থেকে গেছে, এরাই রাইট পিপল কিনা যারা অর্ডারটা দিল, সেটা তার চেক করার তার দায়িত্ব। এখানে আপনার এখানে অন্য কোনো রকমের সুযোগ নাই। এবং সেই ওয়েট ওরা যখন অন্য ব্যাংকে পাঠালো, সেই সেন্ট্রাল ব্যাংকেরও দায়িত্ব আছে, সেই সেন্ট্রাল ব্যাংক ওই কমার্শিয়াল ব্যাংকের ও তার কাছে অ্যাকাউন্টেবল, কারণ ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং সিস্টেমের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এবং নর্মস অনুযায়ী আপনার প্রপার ডিউ ডিলিজেন্স যদি না করেন, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স, ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স, অথরিটি কাইন্ড অফ ডেলিগেশন অফ অথরিটি, এই সমস্ত ডিউ ডিলিজেন্সগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সেটা করার পরে দেন ইট গোজ টু দি অরিজিনাল বেনিফিশিয়ারি। ইভেন বাংলাদেশেই আপনার একটা টাকা যদি আপনাকে কেউ একটা চেক দেয়, আপনি ভাঙাইতে গেলে তখন ব্যাংক আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই সেক্ষেত্রে উনি আপনি যেটি বলছিলেন যে সুইফট এবং ফেডের আসলে দায় আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে? মানে এখন তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে তারা মানে কতটুকু দায়ী এবং হচ্ছে ভালো মতো যুক্তি সহ, মানে সে প্রমাণ করার মতো আলামত কি আমাদের কাছে আছে? ওটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তদন্ত কমিটি তাদের আঙ্গিকে দেখেছেন, কিন্তু মানে ইন্টেনসিভ ওয়েতে এবং ব্যাংকিং নলেজ আছে আরো, মানে রিপোর্ট যখন প্রকাশ হবে আরো আমাদের অন্য যারা প্রযুক্তিবিদ আছেন তাদের নলেজ নিয়ে, কারণ দেখেন আপনি সবাই যদি বসেন হয়তো নানামুনি নানামত হবে, বাট স্টিল
at the end of the day এন্ড দ্য ডে this is আপনি a একটা কনসেনসাসে hacking. আসতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে আমরা স্ট্রংলি একটা আর্গুমেন্ট দিতে পারবো যে তোমাদের এখানে দায়িত্ব ছিল ইউ চেঞ্জ ইউর সিস্টেম বাট স্টিল ডু সাম কম্পেনসেট হোয়াট এভার। ওইটা আসলে মানে পলিটিক্যাল ইকোনমিক্স বলছিলেন আপনি যে ওই পর্যায়ে চলে গেছে। এখানে মানে টেকনোলজি না, এখানে হচ্ছে হাউ কনভিনসিংলি ইউ ক্যান লাইক পোস্ট ইউর আর্গুমেন্ট। আপনি ওনাকে যে পয়েন্টটা বলছিলেন যে ইজ ইট হ্যাকিং অর চুরি, এটা হলো চুরিটা ভদ্র ভাষায় যদি বলেন ইমপ্রপার ওয়েতে, হ্যাকিং ইজ কমন বিকজ আই এম নট এ টেকনোলজিস্ট, বাট আমার হিসাব হলো যে এটা হ্যাকিংটা হয়েছে। হ্যাকিংটা হওয়ার পরে এটা ইমপ্রপার ওয়েতে যদি এখানে কোনো লোক জড়িত থাকে তাহলে ইমপ্রপার হয়ে, আদারওয়াইজ চুরি। মানে ভদ্র ভাষায় যদি বলেন যে ইমপ্রপার ওয়েতে গেছে, আর এমনি যদি বলেন আপনি এটা চুরি। আগামী মাসে আমার পকেট থেকে আপনি টাকা আরেকজনে নিয়ে গেলে এটা তো চুরি হবে। আগামী মাসে ফিলিপাইনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যাচ্ছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ ব্যাংকের মানে আপনারাও কি এই বিষয়টি আসলে আমার এই বিষয়ে Negotiation আমাদের এর জন্য। ইয়েতে এই নেগোসিয়েশনে আপনার এগুলো তো স্ট্র্যাটেজি ফিক্স করবে বাংলাদেশ ব্যাংক থেকেই, এট দি সেম টাইম মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অলসো। যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখন হয়তো ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কোনো একটা মিটিংয়ে যাচ্ছে, দিস ইজ এ হিস্ট্রিক্যালি ইভেন্ট। এবং এটা কিন্তু আপনার নর্মালি আপনার এই জাতীয় বড় ধরনের সেন্ট্রাল ব্যাংক থেকে হ্যাকিং হয় নাই হিস্ট্রিতে, এটা বলেন নাই, রেকর্ড নাই। যে কারণে এটা সারা পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম যারা চালায়, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এভরিবডি হ্যাজ গট এ রেসপন্সিবিলিটি টু গিভ দি ডাইরেকশন টু দি ব্যাংকার্স। যে ব্যাংকিং সিস্টেমে যারা বিজনেসের মধ্যে আসেন, এই লেনদেনের সাথে আসেন, তাদেরকে দে উইল হ্যাভ টু রিঅ্যাসেস দেয়ার পজিশন, যে আমরা এখন যে কায়দায় সুইফটের সিস্টেম চালাচ্ছি, আমরা যে কায়দায় ফেডারেল রিজার্ভ সিস্টেম চালাচ্ছি, যে কায়দায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সিস্টেম আমরা চালাচ্ছি, আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে আপনারা যে অবস্থায় দেখেছেন এখান থেকে টাকা হলো, এখন কি সিস্টেম ডেভেলপ করা হচ্ছে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে? ওই ব্যাপারে আসলে আমার ডিরেক্ট কোনো নলেজ নেই আসলে, কারণ কাজ যখন শেষ কারণ হয়ে গেছে- আপনারা তো রাকেশ আস্তানার প্রতিবেদন দেখেন, সেখানে তো সব না, আমি ফিউচার প্ল্যানই দিয়ে আছে। না আমি বললাম তো আমি কোনো প্রতিদিন দেখিনি আসলে। আমি বললাম উই স্টার্টেড মানে আমরা ব্ল্যাঙ্ক স্লেট করার চেষ্টা করেছি, তো আনবায়াসড যাতে কাজ করা যায় আর কি। ওনারা এটা দেখার কথা না তো, কারণ ওনাদের রিপোর্ট তো এখনো বোর্ডেই আসেনি। বোর্ডে আসলে বোর্ড উইল গিভ আচ্ছা, দি প্রতিবেদনটি ইনস্ট্রাকশন। প্রকাশ করছে না কেন? প্রতিবেদন হয়তো ধরেন আমার স্ট্র্যাটেজিক রিজনে মেবি আমার দরকার টাকা ফেরত পাওয়া, উনি যেটা বলেছেন টাকাটা ফেরত পাওয়া, এবং বাংলাদেশ একটা গরিব দেশ, এই টাকাটা যদি ফেরত পায় দেন বাংলাদেশ ক্যান টেক দি রিটালিয়েশন অ্যাকশন। বিফোর দ্যাট এটা যদি নিতে চান তখন দেখা যাবে যে আপনি বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা জটে, বিভিন্ন দেশের আইন এক এক রকম, তখন আপনার ধরেন এই যে ফিলিপিনের মার্কোসের টাকা ফেরত আনতে 19 বছর সময় লাগছে। সুতরাং বাংলাদেশ হয়তো এখন কূটনৈতিক, রাজনৈতিক এবং আধার মেকানিজম অ্যাপ্লাই করে প্রেশার ক্রিয়েট করে, ওরও তো রিপুটেশন নষ্ট হয়েছে, সুইফট সিস্টেমের রিপুটেশন নষ্ট হয়েছে না, তারপর ফেডারেল রিজার্ভ সিস্টেমের রিপুটেশন নষ্ট হয়েছে না। ফিলিপিনের আদালতে যখন রায় দিল, সেন্ট্রাল ব্যাংক অফ ফিলিপিন, ওই দেশের ওই ব্যাংক RCBC, ওদেরও তো একটা রিপুটেশন নষ্ট হয়েছে, অ্যাট দি সেম টাইম বাংলাদেশেরও নষ্ট হয়েছে। এখন যদি এস্টাবলিশ হয় যে আমাদের এখান থেকে হয় নাই, ইন দ্যাট কেস আমরা অনেকটা তার মানে বিষয়টি হচ্ছে যে আসলে টাকাটা ফেরত পাওয়া এখনো সম্ভব। তো আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ আমাদের সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের খাতুনগঞ্জ।